মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলাদেশ সেন্টার নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ সেন্টার সম্পর্কে নানা কথা, সংঘাত বিতণ্ডা বেশ কিছুদিন ধরে। আপনারা যখন নির্বাচিত হয়েছিলেন তখন সবাই আশা করেছিল যে এক যাক উদ্যমী মানুষ এসেছেন, নতুনত্ব আসবে, নান্দনিকতা আসবে, গঠনতান্ত্রিক প্রক্রিয়া ফলো করা হবে এবং বাংলাদেশ সেন্টার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জন্ম হয়েছিল সেই পারপাস সার্ভ করবে। কিন্তু হলো না। আপনাদের সমস্যাটা কোথায়? ধন্যবাদ সাইদ ভাই। আপনার এই টিভির মাধ্যমে আমি বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ সেন্টারের সাবস্ক্রাইবার বা জেনারেল মেম্বারশিপ যারা আছেন এবং ওয়াইডার বাংলাদেশি কমিউনিটির কাছে আমি ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা আপনার টেলিভিশন বা মিডিয়ার প্রতি আমি জানাতে চাই। এই জন্যই যে বাংলাদেশ সেন্টার ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাংলাদেশ সেন্টার নিয়ে আপনাদের যে আগ্রহ, সেই জন্য বাঙালি জাতি হিসাবে এবং বাংলাদেশি কমিউনিটি হিসাবে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। 1983 সালের 9 মে বাংলাদেশ সেন্টার নিজেদেরকে লিগাল এন্টিটি হিসাবে ঘোষণা করে এবং কোম্পানি হাউসে কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হয়। একটা কোম্পানি যখনই কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হবে তখন কোম্পানি আইন মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক। তার মানে হলো সেই কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মেনে চলা তার জন্য বাধ্যতামূলক। তার মানে হলো সংবিধান অনুযায়ী তাকে নির্বাচন করতে হবে, কমিটি গঠন করতে হবে এবং তার সমস্ত কার্যক্রম সেই আইনের প্রক্রিয়ার ভিতরেই তাকে। আচ্ছা, এটা তো কমন কথা, এটা তো অবশ্য অপরিহার্য। আমি আপনাকে জানতে চাইছি যে আপনাদের গঠনতন্ত্র মোতাবেক অর্থাৎ রেজিস্টার্ড সংবিধান মোতাবেক নির্বাচন প্রক্রিয়াটা এক্সাক্ট কিভাবে হওয়া উচিত, আচ্ছা যদি বলেন। ধন্যবাদ, খুব সুন্দর একটা জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমাদের সংবিধান অনুযায়ী আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা সংবিধান বলছি, কোম্পানি রেজিস্টার্ড হওয়ার সাথে সাথে সেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হিসাবে সেটা পরিগণিত হয়। সেখানে পরিষ্কারভাবে বলা আছে বিভিন্ন ধারায়, সংশ্লিষ্ট ধারা সমূহের মধ্যে সংবিধান আমার হাতে আছে 5, 28, 37, 44, 45, অনেকগুলো ধারা, 42, এগুলা সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত। তো সেখানে আমাদের 5 রকমের মেম্বারশিপের কথা বলা হয়েছে। প্রথম, সেটা হলেন প্রতিষ্ঠাতা মেম্বার। প্রতিষ্ঠাতা মেম্বার হলেন তারা যারা প্রতিষ্ঠাকালীন সময়ে 2500 পাউন্ড বা ততোধিক মানি দিয়েছিলেন, তারা হলেন প্রতিষ্ঠাতা মেম্বার। তারপরে আছেন পার্মানেন্ট মেম্বার। পার্মানেন্ট মেম্বার হলেন তারা প্রতিষ্ঠাকালীন সময়ে যারা 1000 পাউন্ড কিংবা তার থেকে অধিক মানি দিয়েছিলেন, তারা হলেন পার্মানেন্ট মেম্বার। প্রতিষ্ঠাতা কর্পোরেট মেম্বার হলেন 4 জন। সোনালী ব্যাংক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, টক হেইচ যারা বিল্ডিং আমাদের কাছে বিক্রি করেছেন এবং বাংলাদেশ হাই কমিশন যারা প্রতিষ্ঠাকালীন সময়ে 2500 পাউন্ড কিংবা ততোধিক মানি আমাদেরকে দিয়েছিলেন। চতুর্থ হলেন আমাদের লাইফ মেম্বার। ওই সময়ে যারা 100 পাউন্ড কিংবা ততোধিক পাউন্ড সংগঠনকে দিয়েছিলেন, তারা হলেন লাইফ মেম্বার। আর নাম্বার 5 হলেন জেনারেল মেম্বার। ওই সময়ে যারা 2 পাউন্ড কিংবা তার থেকে বেশি আমাদেরকে দিয়েছিলেন, এই 5 ক্যাটাগরির হলেন আমাদের মেম্বারশিপ। এখন কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কিভাবে গঠিত হয় সেটা 1983 সালের 9 মেতে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। যারা প্রতিষ্ঠাতা 2500 কিংবা ততোধিক পাউন্ড দিয়েছিলেন, তাদের থেকে আসবেন 27 জন। সংবিধানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে তাদের থেকে আসবেন 27 জন। পার্মানেন্ট মেম্বার থেকে আসবেন 11 জন। জেনারেল এবং লাইফ ওই 2 গ্রুপ থেকে আসবেন 7 জন। আর 4 জন আসবেন প্রতিষ্ঠাতা কর্পোরেশন মেম্বার হিসাবে। এই সব শুদ্ধ 49 পিপলের থেকে বেশি হবে না কমিটিতে,
আর কোনোভাবে 38 জন মেম্বারের নিচে এই কমিটি নামবে না, এই বিধানটা 83 সালের 9 মে আমাদের সংবিধানে সংযোজিত হয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার আমাদের সকলকে বুঝতে হবে যে ওই 27 জনকে কিন্তু নির্বাচিত হয়ে আসতে হয় না। প্রতিষ্ঠাতা 27 জন কিন্তু সরাসরি ওখানে নির্বাচিত আছেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা আছেন। প্রতিষ্ঠাতা চারটা গ্রুপ আছে, তো যদি আপনার অর্গানাইজেশন থাকে তাদের 4 জন প্রতিনিধি ওখানে থাকবেন। বাকি রইলেন কয়জন? 83-র 9 মেতে বলা হলো 11 জন নির্বাচিত হয়ে আসবেন পার্মানেন্ট মেম্বারদের ভোটে, পার্মানেন্ট গ্রুপ থেকে 11 জন নির্বাচিত হয়ে আসবেন, আর বাকি 7 জন আসবেন জেনারেল এবং লাইফ মেম্বারদের গ্রুপ থেকে নির্বাচিত হয়ে। সেটা হলো 83 সালের 9 মের ঘটনা। যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন, যে আমি বলেছিলাম যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ম্যানেজমেন্টের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সেন্টারের ইতিহাসে সর্বপ্রথম ব্যালট বাক্সের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন 26শে নভেম্বর 2023 সাল, তখন প্রতিষ্ঠাতা মেম্বারদের সংখ্যা ছিল মাত্র 10 জন, কারণ 17 জনের মৃত্যু হয়ে গেছে। তখন সংবিধানে একটা ধারা সংযোজন করা ছিল যে প্রতিষ্ঠাতা সদস্যদের মৃত্যু হলে তাদের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে। সংবিধানে পরিষ্কার 28 নম্বরের 2 এবং 3 দ্বারায় পরিষ্কার করে বলা হয়েছে যে যতজন সংখ্যক প্রতিষ্ঠাতা মেম্বারের মৃত্যু হবে তাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে বড় সংখ্যাটা নিতে হবে পার্মানেন্ট মেম্বার গ্রুপ থেকে, আর ছোট সংখ্যাটি নিতে হবে জেনারেল এবং লাইফ মেম্বারের গ্রুপ থেকে। সেই অর্থে 2023 সালের 26শে নভেম্বর অবস্থাটা এই দাঁড়ায়, এই 17 জনের থেকে 9 জন আনতে হবে পার্মানেন্ট থেকে, আর বাকি 8 জন আনতে হবে লাইফ এন্ড জেনারেল গ্রুপ থেকে। তার মানে হলো, মানে পার্মানেন্ট মেম্বারদের যে 11 জন আছেন তার সাথে যদি 9 জন আমরা যোগ করি, তার মানে সংখ্যাটা হবে 20। পার্মানেন্ট মেম্বার থেকে 20 জন আসতে হবে। আর লাইফ এন্ড জেনারেলের যে 7 জন 3 নম্বর দ্বারায় বলা হয়েছে 28-এর, তার সাথে যদি 8 জনকে আমরা যোগ করি, সেখানে নির্বাচিত হতে হবে আপনার 15 জনকে। এইভাবেই সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচনটা হওয়া উচিত ছিল। সুন্দর, খুব পরিষ্কার হয়ে গেল যে আপনাদের ঘাটতিটা কিভাবে কাভার হবে। অর্থাৎ যারা প্রতিষ্ঠাতা, এদের যারা থাকবেন না, মারা গেলেন, তাদের জায়গাটাও রিপ্লেস হওয়ার সংবিধানে সেই নীতিমালা দেয়া আছে। আপনারা যখন নির্বাচন করলেন, দুটি কথা। একটা হলো আপনি প্রেস কনফারেন্সে বলেছেন যে আপনারা প্রথম নির্বাচিত। এই যে প্রথম নির্বাচিত, তাহলে এর আগে নির্বাচন হলো না কেন, বা কিভাবে হলো, একটা কথা। আর দ্বিতীয় কথা হলো, আপনাদের নির্বাচনে আপনারা যখন নির্বাচিত হলেন, এই গঠনতন্ত্র, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের এই রুলমালা, নীতিমালা, এটা কি মানা হয়েছে কি হয়নি? আপনার প্রশ্নের ধন্যবাদ সাইদ ভাই। আপনার প্রশ্নের দুটো অংশ, আমি প্রথম অংশটা প্রথমে উত্তর দিই, তারপরে মানা হয়েছে কিনা আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব। প্রথম প্রশ্নের যে আপনি খুবই যৌক্তিক একটি প্রশ্ন বলেছেন, যে আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে বাংলাদেশ সেন্টারের ইতিহাসে সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন যে প্রতিনিধিরা, আমি সেই কথাটাই বলেছিলাম। মানে আপনি বুঝাইতে চাইছেন যে সরাসরি নির্বাচিত, বুটে, ব্যালটের মাধ্যমে। আমি সংবিধানের কথাটাই বলছি। বাংলাদেশ সেন্টারের যে সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী আপনি দুভাবে নির্বাচন করতে পারেন। আচ্ছা, একটা হলো, আমি আবারও বলছি, আমি আগেই বলেছি, যারা প্রতিষ্ঠাতা তাদেরকে নির্বাচিত হয়ে আসতে হয় না, তারা অটোমেটিক আছেন। জি। কর্পোরেশন মেম্বাররা নির্বাচিত হয়ে আসতে না, আছেন। জি। চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসতে হয় না, সাংবিধানিক নির্দিষ্ট। জি। বাকি প্রতিনিধি আসতে হয় আপনার পার্মানেন্ট মেম্বারদের প্রতিনিধি আর লাইফ এন্ড জেনারেল মেম্বারদের প্রতিনিধি। এই প্রতিনিধিরা দুইভাবে আসতে পারেন আমাদের সংবিধান অনুযায়ী। একটা হলো এজেএমে হাত তুলে বা বাইঅ্যানুয়াল ইলেকশনে হাত তুলে নির্বাচন, আর আরেকটা হলো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করে সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে ব্যালটের মাধ্যমে নির্বাচন। তো যেই বিষয়টা আপনার প্রথম প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই, আমাদের বাংলাদেশ সেন্টারের ইতিহাসে সর্বপ্রথম পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যালটের মাধ্যমে
স্থায়ী প্রতিনিধি যারা আসবেন তাদের নির্বাচন এবং জেনারেল এবং লাইফ মেম্বার থেকে যারা আসবেন সেই নির্বাচনটা হয়েছিল বাংলাদেশ সেন্টারের ইতিহাসে সর্বপ্রথম হয়েছিল 26শে নভেম্বর 2023 সাল। মনে রাখতে হবে শুধু প্রতিনিধি নির্বাচন, লাইফ মেম্বার এবং জেনারেলদের এবং পার্মানেন্ট মেম্বারদের, এরা ওখানে গিয়ে তাদের সাথে যারা আছেন এক্সিস্টিং এদের সাথে যোগ দিয়ে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির মিটিং এ গিয়ে তারপরে কমিটি হবে। এখন আমার প্রশ্ন হলো, এই যে আপনারা কিছুটা প্রাউডলি বলেন যে আপনারা মানে ইতিহাসে প্রথম ব্যালটের মাধ্যমে নির্বাচন, এটা একটা সহ্যতার ব্যাপার এবং খুব সহজ কথা। ব্যালটের মাধ্যমে নির্বাচন হলে এর মাঝে একটা উৎসব থাকে, একটা কম্পিটিশনের ব্যাপার থাকে, আগে থেকে ক্যাম্পেইনের ব্যাপার থাকে, যে প্রার্থী হয়েছে সে নিজেকে জানান দেবার সুযোগ থাকে, আর যারা ভোট দেবেন নির্বাচিত করবেন তাদেরও একটা সুযোগ থাকে যাচাই বাছাই করার। তাৎক্ষণিক হাত তোলা দিলে হা বলবো না বলবো, ভাইয়ের সাথে আমিও হাত মিলাইলাম, এরকম হয়ে যায়। তো এই স্বচ্ছতা তো ভালো, কিন্তু এই স্বচ্ছ নির্বাচনের পরে বরং আরেকটা নতুন কেওস আমরা লক্ষ্য করছি। কোন জায়গায় এই কেওসটা শুরু হলো, কি ছিল? আমাদের পার্মানেন্ট মেম্বারদের যে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন এবং লাইফ এন্ড জেনারেল মেম্বারদের যে প্রতিনিধি নির্বাচন হয়েছিল, তাদেরকে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির প্রথম মিটিংয়ে বাকি যারা আছেন পার্মানেন্ট প্রতিষ্ঠাতা মেম্বার, কর্পোরেশন মেম্বার এবং চেয়ার যিনি অলরেডি আছেন, তাদের সাথে একটা মিটিং করতে হবে। সেটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির প্রথম মিটিংয়ে। সেখানে গিয়ে সংবিধান অনুযায়ী আমাদেরকে কমিটি গঠন করতে হয়। কিন্তু আমরা ইলেকশনের দিন, আমাদের প্রতিনিধি নির্বাচনের দিন 26শে নভেম্বর 2023 সাল, আমাদের নির্বাচনের পর আমি একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে পারি। সেটা হলো যারা নির্বাচিত হয়েছিলেন এই নির্বাচিত প্রতিনিধিদের নাম নির্বাচন কমিশন ঘোষণা করে তারা চলে যান। সেখানে কমিটি করার কোনো বিধান নাই। সেটা আপনি এজেন্ডাতে দেখতে পারেন, আমাদের এজিএম এর এজেন্ডাতেও নাই। কিংবা আমাদের নির্বাচন কমিশনার যারা নীতিমালা ঘোষণা করেছিলেন সেখানেও আর কোনো মিটিং এর সুযোগ নাই। এই দিন আর কোনো মিটিং এর কোনো সুযোগ নেই। আমি আপনাকে এতগুলো ডকুমেন্ট দেখালাম। ফলে নির্বাচন কমিশনের ডিক্লারেশন অনুযায়ী এবং এজিএম এর এজেন্ডা অনুযায়ী নির্বাচন কমিশন তাদের কাজ শেষ করে নির্বাচিত প্রতিনিধিদের নাম দিয়ে তারা সভাস্থল ত্যাগ করেন এবং এই মিটিং এর সমাপ্তি ঘোষণা করে তারা চলে যান। হাই কমিশনের পক্ষ থেকে যিনি নির্বাচিত চেয়ার, ডেপুটি হাই কমিশনার আমাদের সকলের সামনে ঘোষণা করলেন যে ম্যাডাম বলে গেছেন আজকে প্রতিনিধিদের নির্বাচন হয়েছে, বাকি কমিটিটা আমরা করব আমাদের সংবিধান অনুযায়ী আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে। মিটিং শেষ, যে যার বাড়িতে চলে যাচ্ছে। আমরা কয়েকজন বসে চা খাচ্ছি, হঠাৎ করে একটা নাটক দেখলাম। আমাদের কমিটির সাবেক সেক্রেটারি দেলাওয়ার ভাই এবং কতিপয় লোক একটা মাইক হাতে নিয়ে ঘোষণা করলেন। একজন বললেন যে আজকে আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা দেলাওয়ার সাহেবকে প্রস্তাব করলাম কমিটির সেক্রেটারি পদ গ্রহণ করার জন্য, আর বাকিরা বললেন যে আমরা তাকে কবুল করলাম। এই যে একটি অসাংবিধানিক প্রক্রিয়া, কোনো নোটিশ ছাড়া, কোনো মিটিং বহির্ভূত অসাংবিধানিকভাবে একজন লোককে সেখানে সেক্রেটারি ঘোষণা করা হলো, সেটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ সাংবিধানিক এবং সেজন্যই আমাদের আজকের এই যে পরিস্থিতি সেটা সেজন্যই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং দেখা হয়ে যান, এই যে আপনাদের নির্বাচন হলো, আপনার কথায় মনে হচ্ছে ভেরি পিসফুল হয়েছে। এই যে পিসফুল নির্বাচন হলো এবং নির্বাচন কমিশনে আপনাদের যারা নির্বাচিত হয়েছেন এদের তালিকা দিয়ে স্বাক্ষর করলেন, যেটা আপনি দেখালেন। এরপরে আপনাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের জন্য ওই দিন বা পরবর্তী কোন দিন হবে এমন কোন ঘোষণা ছিল কিনা এজেন্ডা মোতাবেক? দুইটি বিষয়, একটা হলো পূর্ব নির্ধারিত কোনো কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ঠিক করা ছিল না। আচ্ছা, আর আমি আগেও আপনাকে বলেছি সেদিনের যে এজেন্ডা আমি আপনাকে দেখিয়েছি, আপনি নিতে পারেন, সেখানে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের কোনো মিটিং এর বিধান বা কোনো ব্যবস্থা ছিল না। এমনকি আচ্ছা, আমি স্পেসিফিক বুঝে নেই আগে। তাহলে আপনাদের গঠনতন্ত্র মোতাবেক অর্থাৎ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মোতাবেক কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং এর প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি? আমাদের যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যেটা আমার সামনে আছে, যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 42 ধারায় পরিষ্কার বলা আছে
যে কিভাবে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের 42 ধারায় আপনি দেখতে পারেন, আপনি নিয়ে দিতে পারেন একটা কপি, যে 42 ধারায় পরিষ্কার বলা আছে যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংটা কিভাবে ডাকা হবে। ডাকার সেখানে পরিষ্কার বিধানটা হলো, চেয়ার ক্যান কল দ্য মিটিং, মেজরিটি অফ দ্য মেম্বার ক্যান কল দ্য মিটিং, অথবা চেয়ারের রিকোয়েস্টে যিনি সেক্রেটারি থাকবেন তিনি মিটিংটা কল করতে পারেন, অথবা মেজরিটি অফ দ্য মেম্বারদের রিকোয়েস্টে সেক্রেটারি যিনি তিনি মিটিংটা কল করতে পারেন। এটা হলো সাংবিধানিকভাবে মিটিং ডাকার প্রক্রিয়া। এবং মিটিং যখন সকলের কাছে 49 পিপুলের কাছে যখন আপনার নোটিশটা যাবে, 49 পিপুলটা হয়তো একটু কনফিউশনে আপনি না পড়ার জন্য আমি একটু ক্লিয়ার রিপিট করতে পারেন। হ্যাঁ, একটু ক্লিয়ার করি। ওই যে যারা নির্বাচিত হতে হয় না, ওখানে যে 14 জন সবসময় আছেন আর চেয়ারম্যান আছেন, আর বাকি আমরা যারা 35 জন নির্বাচিত হয়ে আসলাম তাদের টোটাল সংখ্যাটা হলো 49। এই টোটাল 49 এর কিন্তু সিম্পল মেজরিটিটা হলো 25 পিপল। এটা এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। সকলের কাছে নোটিশ যাওয়ার পর যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে উপস্থিত হবেন, 9 জন হলে কোরাম হয়, সেই মিটিংয়ে 44 ধারা অনুযায়ী, সংবিধানের 44 এবং 45 ধারা অনুযায়ী সেই মিটিংয়ে 7 জন সহসভাপতি ভাইস চেয়ারম্যান ইলেকশনের মাধ্যমে সেখানে নির্বাচন করতে হয়। এই জন্য ইলেকশনের মাধ্যমে করতে হয়, চেয়ারের অনুপস্থিতিতে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি হবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। সেইভাবে ভোটের ক্রম অনুযায়ী 7 জন যিনি উপস্থিত থাকবেন তিনি চেয়ারের দায়িত্ব পালন করবেন। সেই জন্য 7 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে হয় কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে। 4 জন সেক্রেটারি, একজন হলেন জেনারেল সেক্রেটারি আর বাকি 3 জন সহকারী সেক্রেটারি, ওইখানেই আপনার ইলেকশন করতে হয়। 3 জন ট্রেজারার, একজন হলেন চিফ ট্রেজারার এবং বাকিরা হলেন সহযোগী 2 জন, ওই কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম মিটিংয়ে করতে হয়। এবং সেখানে একটা এক্সিকিউটিভ কমিটিও আমাদেরকে নির্বাচন করতে হয়, সেটা হলো 45 ধারা অনুযায়ী। সেখানে যিনি হবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং যিনি হবেন আপনার ট্রেজারার, যিনি হবেন সেক্রেটারি, এই 3 জন আর চেয়ার, পদাধিকার বলে চেয়ার, এই 4 জন ওই এক্সিকিউটিভ কমিটিতে অটোমেটিক মেম্বার হয়ে যাবেন। বাকি 3 জন ওই যে নির্বাচিত 35 জন সদস্য যারা আছে সেখান থেকে বাকি 3 জনকে ওই সেদিনই আপনার নিয়োগ দিতে হয়। এই 7 জনের আপনার এক্সিকিউটিভ কমিটি হয় এবং এক্সিকিউটিভ কমিটিতে 45 ধারা অনুযায়ী একজন কোঅর্ডিনেটর থাকবেন, তিনি হলেন নন ভোটার মেম্বার, সাধারণত সেন্টারের চেয়ার ম্যানেজার কিংবা কোঅর্ডিনেটররা এগুলি করতে হয়। আর কি করতে হয় সেটা হলো আপনার ব্যাংক ম্যান্ডেটে কারা সাইন করবেন সেদিন আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাদের নাম দিতে পারেন। এবং বিভিন্ন উপকমিটি আপনি চাইলে শিক্ষা উপকমিটি, নানা রকমের উপকমিটি আপনি করতে পারেন। প্রতিটি কমিটিতে কিন্তু একজন বাংলাদেশ হাই কমিশন থেকে ওরা ঠিক করে দিবে, মনোনয়ন দিবে। এটা কিন্তু সংবিধানের নিয়ম এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের কমিটি গঠন করতে হয়, যেটা আপনার প্রশ্ন ছিল। এই যে আপনি খুব পরিষ্কার ভাবে বললেন 44-45 দ্বারা সুনির্দিষ্টভাবে বলা আছে, একদম। তো এই যেহেতু সুনির্দিষ্টভাবে বলা আছে এটাই তো মানতে হবে। এটা যে মানা হলো না, আপনারা কি করলেন? সেজন্য অবৈধভাবে ইলেকশনের দিন, আমাদের প্রতিনিধি নির্বাচনের দিন অবৈধভাবে সাবেক সেক্রেটারি দেলোয়ার সাহেব নিজেকে সেক্রেটারি যে ঘোষণা দিলেন, তার বিরুদ্ধে আমাদের মাননীয় রাষ্ট্রদূত পদাধিকার বলে যিনি বাংলাদেশ সেন্টারের সভাপতি, তাকে আমি একটা ইমেইল দিয়ে আমি বিধিসম্মতভাবে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং আহ্বান করে নিয়মের ভিতরে আমাদের কমিটি গঠন করার জন্য আমি ওনাকে একটা চিঠি পাঠাই। সেটা হলো ডিসেম্বরের 2 তারিখে এবং 4 তারিখে উনি নিজে একটি নোটিশ পাঠান যে 18ই ডিসেম্বরে আমি মিটিং ডাকলাম, এই মিটিংয়ে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হবে। তারপর কি হলো? ইতিমধ্যে সাবেক সেক্রেটারি দেলোয়ার সাহেব, যিনি নিজেকে আগেই ঘোষণা করে দিয়েছেন সেক্রেটারি, তিনি একটা 5 তারিখে আরেকটা মিটিং কল করেন হাই কমিশন বা আমাদের চেয়ারম্যানের সাথে কোনো পরামর্শ ছাড়া। আমি আগেই বলেছি কোনো মিটিংকে করা যাবে না চেয়ারের সাথে পরামর্শ ছাড়া, কোনো মিটিংকে কল করা যাবে না অধিকাংশ মেম্বারের মতামত ছাড়া। আমাদের চেয়ার এবং অধিকাংশ মেম্বারের সম্মতি ছাড়া উনি নিজেই তার কয়েকজন সহযোগীকে নিয়ে 5 তারিখে উনি নিজেই একটা মিটিং কল করেন। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, স্বয়ং হাই কমিশনার যেখানে 4 তারিখে মিটিং নিজে চিঠি দিয়ে, যে চেয়ার অ্যাকশনে চিঠি দিয়েছেন যে 18 তারিখে মিটিং হবে, সেটাকে ভায়োলেট করে মেজরিটি মেম্বার আপনার সাথে আছে, তাও আমার সাথে আছে। আপনি দেখাবেন? হ্যাঁ, আমি আমার কাছে আমি দেখাতে পারি। জি, আছে। তো উনি
এই যে আপনার যেটাকে বলে আপনার যে এই আরেকটা নাটক করলেন, উনি 5 তারিখে কয়েকজন লোককে নিয়ে বসে উনি আবার আপনার একটা, কিন্তু 4 তারিখের মিটিং এ তখন কি হলো? আমরা সকলেই দেলোয়ার সাহেবরা বলেন, আমরা বলি হাই কমিশনের সাথে পৃথক পৃথক আমাদের মিটিং হয় এবং আমরা পৃথক পৃথক মিটিংয়ে আমরা এগ্রি হই যে আমরা আমাদের যে মিটিংটা হবে আপনার যে 18 তারিখের যে মিটিংটা, সেটা ডিসেম্বরের 18 তারিখে মিটিং হবে না, বরং জানুয়ারি মাসের 7 তারিখে আমাদের একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ে আমরা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট আমরা সঠিকভাবে গঠন করব। তো 7 তারিখে যখন আমরা এগ্রি হলাম 2 গ্রুপ আলাদা মিটিং এর মাধ্যমে, পরবর্তীতে দেখা গেল যে 7 তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন, তখন কিন্তু জাতীয় নির্বাচন হয়েছিল জানুয়ারি 7 তারিখে। যেহেতু 7 তারিখে জাতীয় নির্বাচন হবে, তখন আমাদের একজন ওই যে বলছিলাম প্রতিষ্ঠাতা মেম্বার সুলতান মোহাম্মদ শরীফ, তার অনুরোধে সেই মিটিংটা পেছানোর একটা অনুরোধ আসে এবং তিনি হাই কমিশনকে সরাসরি অনুরোধটা পাঠান। তার অনুরোধের প্রেক্ষিতে জানুয়ারি মাসের 11 তারিখে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংটা নির্ধারণ করা হয়। সেই মিটিং অনুযায়ী আমরা বাংলাদেশ সেন্টারে যাই এবং আমরা সেখানে কমিটি গঠন করি এবং সেই কমিটিতেই আমাকে সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়। মাননীয় রাষ্ট্রদূত সে মিটিংয়ে না আসার কারণ হিসেবে আমি জানতে চেয়েছিলাম কেন আপনারা আসলেন না। তো তারা বললেন, তোমাদের প্রতিপক্ষ গ্রুপের কাছে আমরা একটা চিঠি দিয়েছিলাম মিটিংটা আর একটা রিস্কেডিউল করার জন্য, তোমাদেরকে কাছে কি সেই চিঠিটা পৌঁছায়নি? আমরা বললাম যে আমরা চিঠিটা পাইনি, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশন থেকে আমি চিঠিটা কালেকশন করেছি। ঠিকই তারা একটা চিঠি দিয়েছিলেন যাতে মিটিংটা 11 তারিখ না করে 22 তারিখে করা হয়, কিন্তু সেই নোটিশটা আমাদের কাছে আসেনি। প্রতিপক্ষের কাছে দিয়েছিলেন, তারা আমাদের কাছে পৌঁছায়নি। আমাদের কোঅর্ডিনেটর সাহেব মোস্তাফিজুর রহমান সাহেব এই চিঠিটা আইন অনুযায়ী আমাদেরকে পাঠানোর কথা, উনি পাঠাননি। আমাদের প্রতিপক্ষ সেটা না পাঠানোর কথাই ওনাকে বলেছিল, কিন্তু আমরা যেহেতু ওনার সাথে আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছিল জানুয়ারি 11 তারিখে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং হবে, আমরা সেই অর্থেই বাংলাদেশ সেন্টারে গিয়ে সেখানে আমাদের কোরাম হয়েছে 9 জন লোক হলে কোরাম হয়, আমরা সেই অনুযায়ী আমরা সেখানে কমিটি গঠন করেছি এবং সেই কমিটিতেই আমাকে সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে যে আপনি মিটিং করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী এবং আপনি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আবার আপনার অপর পক্ষ, আপনি যেটা বলছেন নাটক, অর্থাৎ তারা ওই দিন নিজেদের ঘোষণা করেছেন। তারা যেহেতু সেক্রেটারি ঘোষণা করেছেন, কিন্তু তারপরে হাই কমিশনের দেওয়া মিটিং এর ব্যাপারে তো একমত হয়েছিলেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের। তার মানে তারা যে ঘোষণা দিয়েছিলেন এইটা থেকে তারা দুলছেন, কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং এর যৌক্তিকতা মেনে নিয়েছেন। কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং এর তারিখ চেঞ্জ হয়েছে জাতীয় কারণে, সুলতান শরীফের অনুরোধে বা যে কারণেই হোক। সর্বশেষ মিটিংটা যে চিঠিটা হাই কমিশন দিলেন, এটা আপনাদের সার্ভ করা হয়নি, এই জন্য আপনি জানেন না, এটাই তো সত্য। হাই কমিশন থেকে বলা হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের সাথে এগ্রিমেন্ট অনুযায়ী 11 তারিখে মিটিং ডাকা হলো, মিটিং এ অপরপক্ষ কেন আসলেন না বা আপনি নিজেই কেন আসলেন না? উনি বলছেন যে এই মিটিংটা মানে আমাদের প্রতিপক্ষের দেলোয়ার সাহেব বাংলাদেশে ছিলেন তখন, যেহেতু তারা দেশে উপস্থিত ছিলেন না, সেই বাস্তবতাটা হাই কমিশন কোনো না কোনো ভাবে জেনে নিয়েছিলেন, যেটা আমরা জানতাম না। তো তাই সেজন্য হাই কমিশন তাদেরকে বলেছিলেন, ঠিক আছে মিটিংটা আমরা আবার রিস্কেডিউল করলাম, সেটা 22 তারিখে হোক 11 তারিখের পরিবর্তে, সেটা আমাদেরকে এবং সব মেম্বারকে জানানোর জন্য বাংলাদেশ সেন্টারকে একটা নির্দেশ পাঠানো হয় হাই কমিশন থেকে। সেই নির্দেশনাটা অজ্ঞাত কারণে আমাদের কাছে সার্ভ করা হয় না, কোনো মেম্বার ক্লিয়ার। তার মানে হলো, কিন্তু সেই ডকুমেন্টটা আমার কাছে। আচ্ছা, তার মানে হলো আপনার কথা থেকে যেটা আমি অনুভব করছি যে আপনাদের যে তারিখটা ছিল এই তারিখটা চেঞ্জ হয়েছিল, অবশ্যই এটা তাদের কারণে চেঞ্জ হয়েছিল, কিন্তু আমরা জানার সুযোগ পাইনি। দাঁড়ান, এটা বুঝেছি, তাদের কারণেই চেঞ্জ হয়েছিল। হাই কমিশন চিঠি সার্ভ করেছিলেন, কিন্তু এই চিঠিটা আপনাদের হাতে পৌঁছে। আমি আবার বলি, হাই কমিশনার বুঝতে পেরেছিলেন যে একটা ইনক্লুসিভ মিটিং করতে হলে, সবাইকে নিয়ে করতে হলে সবাইকে থাকতে হবে। তো উনি কোনোভাবে না কোনোভাবে জেনেছিলেন দেলোয়ার সাহেব সহ কেউ কেউ দেশে অবস্থান করছেন, সেজন্য টেকনিক্যালি এই কেওসটা এড়ানোর জন্য ওনারা আরেকটা চিঠি দেন বাংলাদেশ সেন্টারকে, আমাদেরকে না, যে সমস্ত মেম্বারকে এই চিঠিটা দেন, আমরা রিস্কেডিউল করেছি মিটিংটা 22 তারিখে, অজ্ঞাত কারণে
সেই নোটিশটা আমাদেরকে সার্ভ করা হয় নাই, কিন্তু সেই কপিটা আমি কোনো না কোনো ভাবে পরবর্তী এটা তো আপনি সংগ্রহ করেছেন। তার অর্থ দাঁড়ালো যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং হলো না, কমিটি করার জন্য যে মিটিং হওয়া দরকার ছিল সেটা সংগঠিত হয়নি। আমি আপনার সাথে একমত নই। মিটিং হয়েছে, আপনি প্রশ্ন তুলতে পারেন যে মিটিং এর ইনক্লুসিভনেস নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু যে মিটিংটা হয়েছে সেটা নোটিশ অনুযায়ী হয়েছে। যদি ওই নোটিশটাকে আরেকটা নোটিশ দিয়ে আপনি ক্যান্সেল না করেন, তাহলে কিভাবে এই মিটিং হয়নি সেটা আপনি বলবেন? সেই নোটিশটা তো আমাদের আমি আপনাকে যেহেতু আজকে আমরা আলোচনা করতে চাইছি, আমরা দুই পক্ষের সাথে কথা বলবো যে ফ্যাক্ট গুলো বের করার জন্য। কমিউনিটি অনেকেই আপনাদের সাথে নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করেছেন, এই বিষয়ে আপনাকে আমি প্রশ্ন করবো শেষে। কেউ যদি সুন্দর মন নিয়ে আসে এবং একটা সমাধানে যেতে হয়, তাহলে ফ্যাক্টস তার জানা দরকার। আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব যে ফ্যাক্টস এর ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন কমিউনিটির স্বার্থে। এবং আমি জানি আপনি একজন মুক্ত মনের মানুষ, আমি আপনার কাছে এটা আশা করতে পারি। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনাকে এ পর্যন্ত আমি যা দিয়েছি মানে তথ্য, এই সবকিছুই ডকুমেন্টারি এবং সব ডকুমেন্ট। না, আমি এটা অস্বীকার করছি না, আমি তো সহজ কথাই বলছি যে আমি আশা করছি যে তথ্যগুলো ক্লিয়ার করতে চাই। একজন মানুষ যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে, তাহলে সে যেন পুরো ফ্যাক্টটা, তার চিত্রটা, প্রকৃত চিত্রটা তার চোখের সামনে চলে আসে, ফলে তার বিবেককে কাজে লাগিয়ে আপনাদেরকে কোনো পরামর্শ, সাজেশন দিতে পারে বা সমন্বয় করতে পারে। এই জন্য আমি এই অনুষ্ঠানটা আপনাকে অনুরোধ করেছি আসার জন্য। ধরেন আপনারা যেহেতু নোটিশ পান নাই, তার মানে আপনারা মনে করছেন যে এই মিটিং আপনাদের ঠিক আছে, যে মিটিংয়ে আপনাকে সেক্রেটারি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনি জেনেছেন যে একটা মিটিংয়ের ডেট চেঞ্জ হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল হাই কমিশন থেকে আরেকটা তারিখ দিয়ে। অর্থাৎ বিবেকবোধ থেকে আপনি আশা করি মেনে নেবেন যে আসলে একটা তারিখ চেঞ্জ হয়েছে, যদিও সেটা আপনার কাছে পৌঁছে নাই। আমি এই কথা দিয়ে অন্য কিছু বোঝাতে চাই না, আমি বোঝাতে চাই যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রকৃতপক্ষে উভয় গ্রুপকে নিয়ে ইনক্লুসিভ যে মিটিং হওয়ার কথা ছিল, সেটা আসলে পরবর্তীতে আর সংগঠিত হয়। আমি আবারও বলি যে 11 তারিখে আমরা যে মিটিং করে কমিটি গঠন করলাম, যে তার আগে যদি মাননীয় হাই কমিশনের পক্ষ থেকে যে চিঠি ইস্যু করা হয়েছিল, আমরা যদি জানতে পারতাম ভার্বালি অথবা ইন রাইটিং, আমরা 11 তারিখে তাহলে মিটিং করতাম। আমি এটা বিশ্বাস করি। আমি আসছি আপনার পয়েন্টে। তো সেই অর্থে আমরা যে কমিটি গঠন করেছি, আমরা নোটিশ অনুযায়ী তার 4 তারিখের নোটিশ এবং 4 তারিখের পরবর্তীতে পরিমার্জিত যে সমস্ত নোটিশের মাধ্যমে, যেমন 18 তারিখ থেকে গেল 7 তারিখ, 7 তারিখ থেকে 11 তারিখ, সেই অনুযায়ী আমরা উপস্থিত হয়ে কমিটিটা করেছি। কিন্তু আপনার সাথে একটা বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি যে আমরা যদি জানতাম যে ডেটটা আবার রিস্কেডিউল করা হয়েছে, যদি আমরা কোনো না কোনো ভাবে জানতে পারতাম 11 তারিখের আগে, অবশ্যই আমরা মিটিংটা করতাম না। আমি আপনাদের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছি না, আমি আরেকটা ধাপ এগুতে চাইছি যে আপনি যতটুকু জানেন সে মোতাবেক আপনি মিটিং ডেকেছেন, করেছেন, কিন্তু পরবর্তীতে আপনি জেনেছেন যে হাই কমিশনের অবস্থানটা ডিফারেন্ট ছিল। অর্থাৎ তারা একটা নোটিশ সার্ভ করেছিল কিন্তু আপনাদের কাছে পৌঁছে নাই, এর দায় আপনারা না। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার জানা, আবারও সমঝোতার জন্য আমাদের সাথে মিটিং হয় হাই কমিশনের। যেহেতু 2টা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই, বিভিন্ন মিটিং এবং উপমিটিং এর পর এপ্রিল মাসের 24 তারিখে সব গ্রুপকে চিঠি দিয়ে সর্বপ্রথম একটা মিটিং হয় আমাদের, সকলকে চিঠি দিয়ে 24 তারিখে তারা হাই কমিশনের উদ্যোগেই চিঠিটা দেওয়া হয় এবং এপ্রিল মাসের 24 তারিখে আমাদের একটা মিটিং হয় বাংলাদেশ সেন্টারে সবাইকে নিয়ে, হাই কমিশনার চেয়ার করেন মিটিংটা। সেই মিটিংয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান অনুযায়ী ভোটের মাধ্যমে আজকে 7 জন 44 ধারা এবং 45 ধারা অনুযায়ী আমরা যেহেতু সবাই আছি, আজকে 44 এবং 45 ধারা অনুযায়ী আমাদের কমিটিটা হয়ে যাক। সেখানে আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা মানলেন না, তারা বললেন যে তাদের গ্রুপের সাথে আলাপ করে জানাবেন। তখন হাই কমিশনের আর কোনো বিকল্প কিছু করার ছিল না। আমরা প্রস্তাব দিলাম যে আজকে যেহেতু আপনারা মানে আমরা 2 গ্রুপ এবং সবাই এখানে এসেছি, আজকেই 44 ধারা সংবিধানের এবং 45 ধারা অনুযায়ী কমিটি হয়ে যাক। সেখানে যারাই
নির্বাচিত হবে আমরা তাদের সাথে এই 2 বছর কাজ করব। আমি এই জায়গাটাতে আসতে চেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে এই তথ্যটা দেওয়ার জন্য। আমি জানি যে আবার আপনারা হাইকমিশনের উদ্যোগে সমঝোতায় গিয়েছিলেন। হাইকমিশনের এই মিটিংয়ে আপনারা যখন দুই পক্ষ একমত হলেন নেগোসিয়েশনের ব্যাপারে, তারপরে আপনার প্রতিপক্ষ সময় চাইল, তারপরে কি হলো? তো 24 তারিখের যে মিটিংটা হলো, এপ্রিল মাসের 24 তারিখে যেটা মিটিংটা হলো, সেটা সংবিধানের 42 ধারা অনুযায়ী হাই কমিশনারের নোটিশ সাপেক্ষে এবং একটা সর্বাত্মক মিটিং ছিল। আমরা 2 গ্রুপের ভেরি ইনক্লুসিভ মেজরিটি লোক আমরা উপস্থিত ছিলাম। সেই মিটিংয়ে আমি প্রস্তাব করলাম যে আজকের মিটিংটা একটা সর্বাত্মক মিটিং, আর যেহেতু করামও হয়েছে, আর যেহেতু আপনি চেয়ার, আপনার নোটিশের মাধ্যমেই আজকে আমরা সংবিধানের 44-45 ধারা অনুযায়ী কমিটিটা গঠন করি। জালাল সাহেব বললেন কমিটি তো আমরা করে ফেলেছি। উনি বললেন আমরা তো করে ফেলেছি, সেখানে তাদেরকে সর্বোচ্চ আমরা, তাও আমার 2 জনকে যদি আমি রাজি করাতে পারি যে ভাইস চেয়ারম্যান থেকে তারা পদত্যাগ করলেন, তাদেরকে 2টা ভাইস চেয়ারম্যানের পজিশন আমি দিতে পারবো, আর 2টা সদস্য এক্সিকিউটিভ কমিটিতে। আমরা বললাম সর্বাত্মক ইলেকশনের মাধ্যমে সাংবিধানিকভাবে, আর উনি বললেন ওনার কথা। তো হাই কমিশনার বললেন যে যেহেতু কোনো এগ্রিমেন্ট হলো না, আমরা আরেকটা মিটিংয়ে ডেট, উনি বললেন যে আপনাদের ডায়েরি দেখেন। তো আমি বললাম ম্যাডাম আমি জানি যে আপনি আরেকটা ডেটের জন্য মনস্থির করে ফেলেছেন, তারপরেও একটা রিকোয়েস্ট আপনাকে আমি করি। বললেন কি রিকোয়েস্ট? আমি বললাম যেহেতু সবাই আছি, তাদের কাছ থেকে নেন 2 জন, আমাদের কাছ থেকে 2 জন, ছোট্ট একটা কমিটি করে আমরা ভিতরে গিয়ে বসে দেখি আমরা আলোচনার মাধ্যমে কি আর কোনো অ্যামিকেবল সলিউশনে। উনি প্রস্তাবটা রাজি হলেন, তারাও রাজি হলো, আমরাও রাজি হলাম। আমরা গেলাম, গিয়ে সেখানে আমরা আমাদের একটা ছোট্ট রুমে একটা মিটিং, সেখানে টেলিফোনে আমাদের একজন প্রতিষ্ঠাতা মেম্বার সুলতান সাহেবের সাথে আলাপ করলেন হাই কমিশনার, দেলোয়ার সাহেবও আলাপ করলেন, আমি ব্যক্তিগত কোনো আলাপ করিনি। আমরা সবাই শুনলাম মাইকের মধ্যে। তো আলাপে তারা প্রস্তাব দিলেন যে ওই যেটা আগেই বলেছিলেন যে আমাদের কমিটিতে 2 জন ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করিয়ে তাদের 2 জনকে আমরা নেওয়ার চেষ্টা করব, তাও যদি 2 জন পদত্যাগ করতে রাজি হয়, আর এক্সিকিউটিভ কমিটিতে আমরা 2টা পোস্ট তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার মানে বিচার মানে তালগাছ আমার, যেখানে সংবিধান অনুযায়ী হওয়ার কথা কমিটি, সেখানে আমরা উপস্থিত আছি, সেটা না মেনে তারা বলছে আমরা তো কমিটি করেই ফেলেছি। তো সেখানে যখন কোনো নেগোসিয়েশন হচ্ছিল না, আমি একটা বিকল্প প্রস্তাব দিলাম। আমি বললাম সংগঠনের স্বার্থে যদি এক গ্রুপ থেকে সেক্রেটারি হয়, আরেক গ্রুপ থেকে আমরা ট্রেজারারটা নিয়ে নিই এবং একটা কমিটি আমরা গঠন করি। তার কারণটা হলো ট্রেজারার এবং সেক্রেটারি যদি একটা সমঝোতার ভিত্তিতে অ্যাকাউন্টসের দায়িত্বে আসেন, তাহলে কমিটি যাই হোক আমরা ধরে নিলাম যে একটা ভারসাম্য রক্ষা হবে। হাইকমিশনার বললেন যে শহীদ সাহেব যে প্রস্তাব দিলেন, বলতে যে না, আমরা যে প্রস্তাব দিয়েছি, দেলোয়ার সাহেবরা বললেন আমাদের প্রস্তাবের বাইরে অন্য কিছু আমাদেরকে আলোচনা করতে হলে আমাদের গ্রুপের সাথে আগে আলোচনা করতে হবে। আচ্ছা, আলোচনা ভেঙে গেল। অনেক চেষ্টা করলেন হাই কমিশনার, আমিও, কিন্তু তাদের ওই যে তাদের যে বিচার মানে তালগাছ আমার, সেজন্য। তো হাই কমিশনার বললেন যে ঠিক আছে, হলে এসে বললেন যে আপনারা 2 সপ্তাহের ভিতরে আপনাদের গ্রুপগুলোর সাথে আলোচনা করে আপনাদের মতামত জানালে পরে আমি আরেকটা মিটিং ডেকে। এইভাবে আমরা আমাদের পক্ষ থেকে, আমি ইন রাইটিং, আমার কাছে ইমেল আছে, আমি আপনাকে দিতে পারবো এবং আমি দিয়েও চাপো, আমি হাই কমিশনারকে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব দিলাম। এক, যে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিংয়ে নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়ার কথা বলা আছে সেইভাবে আমাদের কমিটি গঠন করতে হবে, অথবা একটা নতুন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করা যেতে পারে, অথবা 2 গ্রুপ এবং সবাই মিলে আলোচনা করে একটা অ্যামিকেবলি একটা সলিউশনে আমরা আসতে পারি। এই 3টা প্রস্তাব আমরা দিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ দেলোয়ার সাহেবদের পক্ষ থেকে হাই কমিশন বলছেন যে আপনাদের প্রস্তাবটা পেয়েছি, ইন রাইটিং আমাকে কনফার্ম করছেন, আপনাদের প্রতিপক্ষের কাছ থেকে যেহেতু আসার কথা ছিল, আজ পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। সেই মিটিংয়ে আমরা কয়েকটা প্রিন্সিপাল সেদিন আমরা এগ্রি হয়েছিলাম। হাই কমিশনার বলেছিলেন যে আপনাদের এখানে বসা অবস্থায় আমাকে 3টা টিভি থেকে রিকোয়েস্ট করা হচ্ছে কথা বলার জন্য, আমি বলছি কোনো কথা বলবো না, যেহেতু আমরা নেগোসিয়েশনে আছি। আপনারাও কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিবেন না, কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখবেন না,
কোনো অফিসে আদালতে কোথাও কোনো চিঠিপত্র আপনারা কেউ দিবেন না। আমরা এগ্রি হয়ে সেখান থেকে আসি। কিন্তু দুঃখের মজার বিষয় হলো, সেখানে বসা অবস্থায় ভেবুল ভাই নামে আমাদের এক মেম্বার আছেন, সেখানে বসা অবস্থায় এই ইনফরমেশন ছেড়ে দিয়েছেন অনলাইনে। সেটা আবিষ্কার মানে করেন ইনি কি আপনাদের পক্ষের? আমাদের পক্ষের না, দেলোয়ার ভাইয়ের সাথের লোক, কিন্তু তো বাংলাদেশ সেন্টার কমিটির লোক। সেইখানে বসেই উনি সেটা ভায়োলেশন করলেন। সেটা আবার দেখছেন আমাদের মুহিবুর রহমান সাহেব। তো মুহিবুর রহমান সাহেব বলছেন যে হাই কমিশনারকে যে এখনই আপনি বললেন কোথাও কিছু দেওয়া যাবে না, উনি তো ছেড়ে দিছে। যাই হোক, ওনাকে আবার রিকোয়েস্ট করা হলো, উনি সেটাকে আপনার রিকল করলেন। এই হলো এগ্রিমেন্ট যে আমরা কোথাও কোনো চিঠিপত্র, সাক্ষাৎকার, পত্রিকায় লেখালেখি, প্রেস কনফারেন্স, এগুলো আমরা কিছুই করব না। আমরা এগ্রিমেন্ট করলাম। তখন একটা পেন্ডিং ইজিএম, মেম্বারদের দ্বারা একটা পেন্ডিং ইডিএম ছিল, ইজিএম ছিল আপনার হবে এপ্রিল মাসে 28 তারিখে, মানে জেনারেল মেম্বার। জেনারেল মেম্বারদের ওটা আলাদাভাবে একটা ইজিএম এর ব্যবস্থা ছিল। সেই ইজিএমটা ম্যাডামের রিকোয়েস্টে বাতিল করা হলো। এপ্রিল গেল, মে গেল, জুন মাসের প্রথম সপ্তাহে আমি হাইকমিশনকে জানতে চাইলাম যে কোনো আপডেট আছে কিনা। উনি বললেন যে না ভাই, আপনাদের পক্ষ থেকে তো পাইছি ঠিক আছে, কিন্তু ওই দিক থেকে তো কিছু আসে নাই। আমরা তাগদাও দিয়েছি কিন্তু কোনো আসেনি। তো আমি এক পক্ষকে তো নিয়ে আমি কিভাবে করব? তখন এই পর্যায়ে ব্যাংক থেকে কোনোভাবে খবর পেলাম যে ব্যাংকে দেলোয়ার ভাই একটা চিঠি আছে আমার কাছে, এখানে আমি আপনাকে দিচ্ছি। উনি একটা চিঠি পাঠিয়েছেন যে এই তিনজনকে আমি আমার ব্যাংক ম্যান্ডেট দিলাম, এরা ব্যাংকের ম্যান্ডেট হবে, মানে সিগনেটারিজ হবে। তার মানে হলো ওই যে আমরা এপ্রিল এগ্রিমেন্ট করলাম তার ভায়োলেশন। আমরা জানার পরে আমরা, উনি দিলেন 13 তারিখ জুন মাসের। আমরা আমাদের মধ্যে আলোচনা করলাম, একটু সময় নিলাম, নিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে তো এটা যদি উত্তর না দেই তাহলে ব্যাংক তো এটা একপাক্ষিক হয়ে যাবে। আমরা আলোচনা করে আমরা নতুন একটা ব্যাংক ম্যান্ডেট তাদেরকে দিলাম। সেটা 24 তারিখে আমি ড্রাফট করলাম। চিঠির উপরে আপনারা দেখবেন, যেহেতু আমি প্রেস কনফারেন্সে দিছি, ওখানে 24 তারিখ লেখা আছে। চিঠিটা পাঠালাম 26 তারিখ। 26 তারিখ পাঠানোর পর ব্যাংক তো সেটা পাইছে, কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয় নাই। পরবর্তীতে আমি মোস্তাফিজুর রহমান সাহেবকে নিয়ে এবং আমাদের সাথে নাসিম ভাই, মুহিব ভাই, শামীম আহমেদ সহ অনেককে নিয়ে আমি ব্যাংকে যাই। আমি ম্যানেজার সাথে আলাপ করলাম। ম্যানেজার বলছে যে দেখেন, আমি বাংলাদেশ সেন্টার এবং হাই কমিশনে যোগাযোগের চেষ্টা করেছি, আনসার আমি পাই নাই। তখন সিস্টেমে যে নাম্বারটা আছে, মানে দেওয়ার সাহেব ওনার নিজের নাম্বার দিয়ে দিয়েছেন সিস্টেমে, সেখানে আমি ফোন করে দেওয়ার সাহেবের সাথে আমি আলাপ করি। উনি বলছেন যে আপনারা ফরজারি করেছেন, আপনাদের বিরুদ্ধে ফরজারির এলিগেশন, এই অ্যাপ্লিকেশনটা ফরজারিতে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তাই বললাম আমরা যদি ফরজারি করি, আমি তো সেক্রেটারি, আমার সাথে আরো 7 জন লোক আছেন, পুলিশ কল করো। এই ফরজারি, যেহেতু এটা একটা ব্যাংকিং এ ফরজারির বিষয়, এটা পুলিশের জানা দরকার এবং সেই বিষয়টা আলোচনা হওয়া দরকার। তো ম্যানেজার বলছে যে না, আই ডু আন্ডারস্ট্যান্ড নাও, দিস ইজ নট এ ফরজারি এট অল, দিস ইজ এ ডিসপিউট। এবং সে আমাকে অন্য একটা অফিসে চিঠি লেখার জন্য একটা ঠিকানা দিল, আমরা সেখানেও চিঠি লিখেছি। তো প্রশ্নটা হলো যে হাই কমিশনের উপস্থিতিতে আমরা একটা এগ্রিমেন্টে আসলাম, আনটিল দ্য ফার্দার মিটিং আমরা কোথাও কিছু লিখবো না, কোথাও যাব না। এই ভায়োলেশনটা কেন করা হলো? তো পরবর্তীতে এত সবকিছুর পরেও সেপ্টেম্বর মাসে আবার আমরা একটা মিটিং এ বসলাম, যাতে সব আমরা নেগোসিয়েশন করে আমরা একটা অ্যামিকেবল সলিউশন। আবার হাই কমিশনে উনি রাখলেন, ওনার অফিসে আমরা মিটিংটা 3 ঘন্টা মিটিং এর পর আমরা এগ্রি হয়ে গেছি সেপ্টেম্বর মাসের যে তারিখটা ছিল, তারপরে আমরা ওই তারিখে হাই কমিশনার 8 তারিখে একটা মিটিং রাখবেন এবং সেই মিটিং এ এসে আমরা ডিক্লেয়ার দিব যে এটা হলো আমাদের সমঝোতার কমিটি, আর তারপরে আমরা একসাথে সাংবাদিক সম্মেলনে যাব। 3 ঘন্টা মিটিং এর পর দেলোয়ার সাহেব বললেন যে মুহিবুর রহমান মিটিং এ আসতে পারবেন না। আমি বললাম কেন আসতে পারবেন না? বলছে আমি তো মুহিবুর রহমানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিয়েছি। আমি বললাম আপনার কমিটি অবৈধ, আপনি নিজেই অবৈধ, আপনি কিভাবে অ্যাকশন নেবেন? আপনি কি অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা আপনার আছে? 3 ঘন্টা পরে এই আলোচনার মাধ্যমে আপনার আলোচনাটা ভেঙে পড়লো এবং সেই অচল অবস্থাটা অব্যাহত থাকলো। পরবর্তীতে অক্টোবর মাসের 14 তারিখে মেম্বাররা ইজিএম ডাকলেন। তাদের সাংবিধানিক ক্ষমতা বলে, কোম্পানি আইনের ক্ষমতা 132 নম্বর আইনের ধারা অনুযায়ী এবং আমাদের সংবিধানের ক্ষমতা বলে মেম্বাররা তারা নিজেদের উদ্যোগে একটা ইজিএম ডাকলেন। সেই ইজিএম ডেকে দেলোয়ারদের বিরুদ্ধে, দেলোয়ার সাহেবদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো এদের দ্বারা গৃহীত যত কিছু আছে সব অবৈধ এবং আমাদেরকে অনুরোধ করা হলো
যাতে তাড়াতাড়ি আমরা অ্যাকশন একটা ইলেকশনের ব্যবস্থা করে দিই। 20 তারিখে তখন আমাদের এজিএম ডিউ ছিল, এজিএম এর সময় হয়ে গেছে, আমরা এজিএম করি। আমরা এজিএম এ গিয়ে, যেহেতু এখানে একটা কথা আপনাকে আগেই বলা উচিত ছিল আমাদের ওই যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন, সাংবিধানিকভাবে পার্মানেন্ট মেম্বারদের প্রতিনিধি ইলেকশন হয় 2 বছরের জন্য। সংবিধানের 37 এবং 38 নম্বর ধারায় এটা ক্লিয়ারলি বলা আছে। এটা আমি আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, 37 38 বলা আছে, এটা আমি দেখেছি। তো আমরা যারা পার্মানেন্ট মেম্বারের প্রতিনিধি ছিলাম, আমাদের ওই বায়ানুয়াল দ্বিতীয় এজিএমে গিয়ে আমরা পদত্যাগ করব এবং আবার নতুন করে ইলেকশন হবে। কিন্তু যারা জেনারেল মেম্বার এবং যারা লাইফ মেম্বার থেকে এসছেন, দেলোয়ার ভাইয়েরা যারা নির্বাচিত হয়েছেন যে গ্রুপ থেকে, সংবিধানের 37 38 ধারা অনুযায়ী তাদেরকে প্রতি বছর এজিএমে পদত্যাগ করতে হয়। তার মানে টার্ম শেষ। হ্যাঁ, এবং আবার নির্বাচিত হয়ে আসতে হয়। নির্বাচন সম্পর্কে আমি আগেই বলেছি, সংবিধানের ধারা অনুযায়ী নির্বাচন আগে যদি সিদ্ধান্ত নেওয়া হয় ব্যালটে হবে, তাহলে ব্যালটের মাধ্যমে হবে। আর আগে যদি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত না থাকে, তাহলে এজিএম এর দিন যিনি চেয়ার থাকবেন, চেয়ারের কাছে যদি রিকোয়েস্ট আছে ব্যালটের, উনি সিদ্ধান্ত নেবেন, ব্যালট হবে না, হাত তুলে হবে। আচ্ছা, তো সেই অর্থে যেহেতু 2023 সালের নভেম্বরে নির্বাচন হয়েছিল, 24 সালের নভেম্বর থেকে দেলোয়ার সাহেবরা আসলে তাদের আর কোনো সদস্য পদ কমিটিতে নাই। এবং যেহেতু আমাদের ঢাকা এজিএম এ 20 অক্টোবরে এজিএম এ আসলেন না, নভেম্বরেই তো শেষ, আমরা 20 অক্টোবরের এজিএম এ আমরা ওই জায়গাতে আমরা অন্যান্য ডাইরেক্টর নিয়েছি। ফলে বৈধভাবে অন্য তাদের মেম্বারশিপ কমিটিতে আছে কিনা এগুলা এখন বৈধতার প্রশ্ন, এগুলা বসে আলোচনা করে এগুলা সমাধান করতে হবে। আচ্ছা, আপনি তো খুব ক্লিয়ারলি বললেন, এটা তো গঠনতন্ত্রের ব্যাপার। বৎসরের শেষে নতুন সদস্য যারা আসবেন, এই ক্ষেত্রে আপনাদের কয়জন জেনারেল মেম্বার ছিলেন? আমরা যারা নির্বাচিত হয়েছি পার্মানেন্ট মেম্বার হিসেবে, এবং আমাদের মেয়াদ হলো 2 বছরের। তার মানে যে নভেম্বর আসবে, ওই নভেম্বরে গিয়ে অ্যানুয়াল ইলেকশনে আমরা এই মুহূর্তে প্রথম বছর পূর্তি আমাদের সাথে যারা আছেন, আপনার কথা আমি বুঝে ফেলেছি, একটা টেকনিক্যাল কোয়েশ্চন। মানে আপনি যদি ওই যে বিভক্তির কথা বলেন, ওই বিভক্তিতে আমাদের সাথে যারা আছেন আমরা সবাই কিন্তু পার্মানেন্ট গ্রুপের সবাই। মানে আমাদের বায়ানুয়াল ইলেকশনে গিয়ে তার মানে হলো গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের না, আর তো ক্লিয়ার করি। আর তাদের সাথে দেলোয়ার ভাইদের সাথে যারা আছেন, তাদের একজন শুধু তফজ্জুল মিয়া, উনি আমাদের মতো 2 বছরের জন্য ইলেক্টেড হয়েছেন, বাকি সবাই কিন্তু 1 বছরের জন্য সংবিধান অনুযায়ী। আচ্ছা, তো সংবিধান অনুসারে 1 বছরের জন্য যারা নির্বাচিত হন, বছর শেষে এই জায়গাটা পূরণের জন্য কি তরিকা, কি নিয়ম আছে? সংবিধানে খুব ক্লিয়ার বিধান, আমি একটু আগেও বলেছি, হয়তো আমি ক্লিয়ার করতে পারিনি। সংবিধানে পরিষ্কার বিধান, যারা জেনারেল এবং লাইফ মেম্বারের প্রতিনিধি, তাদেরকে প্রতি 1 বছর অন্তর এজিএম হবে, সেই এজিএম এ গিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে, মানে স্টেপ ডাউন করতে হবে। তার মানে নতুন আবার এই জায়গাটাতে নির্বাচন হবে, স্টেপ ডাউন করবেন। তারপরে আবার তাদেরকে নমিনেশন সাবমিট করতে হবে, ওই ইলেকশন ওই এজিএম এর দিনেই সাবমিট করতে হবে। সেখানে যদি একাধিক হয় লোক, যারা পরাজিত হবেন তারা বাদ পড়বেন, যারা জিতবেন তারা থাকবেন। এটাই হলো বিধান। আমি আগেও বলেছি, 2 ভাবে হয়। যদি প্রিডিটারমিন্ড আগেই সিদ্ধান্ত নেওয়া হয় যে 1 বছর পরেও যে নির্বাচন হবে, সেটা ব্যালটের মাধ্যমে হবে। আচ্ছা, এটাতে আমার দরকার নেই। এখন কথাটা হলো, আপনার কাছ থেকে যেটা খুব পরিষ্কার হলাম, যে লাইফ মেম্বার এবং জেনারেল মেম্বার থেকে যারা আসছে, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের মেয়াদ হলো 1 বছর। প্রতি বছর স্টেপ ডাউন করতে হয়, প্রতি বছর আবার নির্বাচিত হতে হয়। তো যেহেতু আর এই ইলেকশন হলো না, 1 বছর যাদের পূর্তি হয়েছে, এরা তো নিয়ম মোতাবেক আর কমিটিতে নাই। কিন্তু আমি যে আপনাকে বললাম যে 1 বছর পরে যে এজিএমটা হয়, অক্টোবর মাসের 20 তারিখে তো আমরা এজিএম করলাম, সেখানে নোটিশ দেওয়া হয়েছে সবাইকে আসার জন্য, নমিনেশন দেওয়ার জন্য। তো এরা তো আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে তারা যেহেতু 1 বছর মেয়াদের, অর্থাৎ লাইফ মেম্বার এবং জেনারেল মেম্বার থেকে, তার মানে আপনাদের দিক বাদ দিয়ে যদি তাদের প্রসিজিওর মোতাবেক তারা যে গ্রুপিং করতেছে, এই জায়গাটাতে তারা কি করেছে? আমি তো আগেই বলেছি যে পার্মানেন্ট যারা, তারা 2 বছরের জন্য, আর যারা আপনার লাইফ ইন জেনারেল, তারা 1 বছরের জন্য। তো যেহেতু 20 তারিখে অনুষ্ঠিত এজিএম এরা আসেনি, তাদের আমি বলবো যে সাংবিধানিক ভাবেই জেনারেল
এবং লাইফ মেম্বার থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের মেম্বারশিপ চলে গেছে। মানে এটা আমার কথা না, আমি সংবিধানের কথা বলছি। সেখানে অন্য কোনো দ্বিমত থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, আমরা আইনের পরামর্শ নিতে পারি। এই জায়গাতে আমার নতুন প্রশ্ন। হ্যাঁ, তো আমরা দুইটা জিনিস এখান থেকে আসলো যে হাই কমিশনের মাধ্যমে আপনাদের প্রস্তাব বা তাদের অভিমত এটা কোনো কনক্লুশনে যায় নাই, কোনো সমাধানে যায় নাই। আপনারা তখন নিজেদের কমিটি করেছেন এবং এজিএম করে 1 বছর যাদের এদের ঘাটতিটা আপনারা পূরণ করে নিয়েছেন। এখন সমঝোতায় যদি যেতে হয়, যারা ধরেন কমিউনিটি থেকে যারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, কিংবা যদি আপনারা আইনগত পরামর্শ নেন, প্রেস কনফারেন্স আপনারা বলেছিলেন যে আপনারা আইনি সহায়তা নেবেন এবং এও বলেছিলেন যে আপনার কমিউনিটি নেতৃবৃন্দের কেউ আপনাদের বলছেন তারা একটা সমঝোতার চেষ্টা করছেন। এই দুটো এখন কোন পর্যায়ে? আমি আপনাকে বলি, আমি খুব পরিষ্কারভাবে আমার দ্বিতীয় প্রেস কনফারেন্সে আমি বলেছি যে আইনি পরামর্শ নেব, সেটা আমি এইভাবে বলি না। আমি বলছি যেহেতু চ্যারিটি কমিশন থেকে একটা ডাইরেকশন সেট আপ করা হয়েছে, কারণ এই ঘটনাগুলো চ্যারিটি কমিশনের এখন জানা সবকিছু। চ্যারিটি কমিশন তাদের চিঠিতে পরিষ্কার বলেছে এখানে কোন একক কমিটি নাই, সেটা তাদের আন্ডারস্ট্যান্ডিং, এবং কোনটা সঠিক নয় এই বিষয়টা মিডিয়েশনের মাধ্যমে ঠিক করার জন্য চ্যারিটি কমিশন সকল মেম্বারকে চিঠি দিয়েছে। আচ্ছা, তো যেহেতু আমরা চ্যারিটি কমিশনের রুল দ্বারা রেগুলেটেড, আমাদের জন্য এটা মানা বাধ্যতামূলক। এবং আমাদের এটা হলো দুইটা, একটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে পরিষ্কার লেখা আছে ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট আপনাকে আরবিট্রেশনে যেতে হবে, আপনি কোর্টে যেতে পারবেন না, আপনাকে আরবিট্রেশনে যেতে হবে। তো যেহেতু এটা আমাদের জন্য এই ডিসপিউটটা মীমাংসা করা ম্যান্ডেটরি, আমি আমার প্রেস কনফারেন্সে বলেছিলাম আমাদের দুইটা উপায় আছে। একটা হলো আমরা অ্যামিকেবলি আমরা আলোচনা করে শেষ করতে পারি, কারণ এটা হলো চ্যারিটি অর্গানাইজেশন। আরেকটা হলো যে আলোচনার মাধ্যমে সমঝোতা না হয় তাহলে আমাদের আইনের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। এবং ওই সময়ে যেহেতু চ্যারিটি কমিশন থেকে চিঠিটা ডাইরেকশনটা সেট আপ করা হয়েছে, তখন আমরা বলেছি ওটা আমরা রেফার করেছি আমাদের লয়ারের কাছে এবং আমরা আইনি পরামর্শ নিচ্ছি। এবং আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমরা এখন ওই আইনের আওতাভুক্তই আছি এবং আমাদের সলিসিটার এবং তাদের সলিসিটারের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। এটা হলো একটা পর্যায়ে, ওই যেহেতু চ্যারিটি কমিশন ডাইরেকশন সেট আপ করেছে সেজন্য, লয়ারের কাছে যাওয়ার জন্য নয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি আমার দুটো প্রেস কনফারেন্সে বলেছি, আপনার এই টিভির মাধ্যমেও আমি সমস্ত মেম্বারশিপ এবং বাংলাদেশি জনগোষ্ঠীকে আমি একটা বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি আগেও বলেছি আপনাদের যথেষ্ট কর্তব্য দায়িত্ব আছে। বাংলাদেশ সেন্টার হলো একটা চ্যারিটি অর্গানাইজেশন, এটা নিয়ে আইন আদালত এগুলো আমাদের জনগণ বা আমাদের মেম্বাররা এগুলা চায় না। সবকিছুর ঊর্ধ্বে হলো আপনার সমঝোতা। বাংলাদেশ সেন্টারে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট, আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট রইতো না, আমাদের সকলের একটা সামষ্টিক ইন্টারেস্ট। ফলে কমিউনিটির থেকে যে কোনো উদ্যোগ আমি স্বাগত জানাই। আমি দুইটা কথা এখানে বলবো আপনাকে প্রসঙ্গক্রমে, এবং আমি বিশ্বাস করি আমরা সবাই একসাথে খোলা মনে বসলে, আমি সেক্রেটারি হব, আমি চেয়ারম্যান হব, আমিটা বাদ দিয়ে যদি দেই, খোলা মনে যদি আসি, আমি যদি বলি যে আমরা সবাই মিলে যাকেই দায়িত্ব দিব তার সাথে কাজ করব, আমি মনে করি এটা 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। এটা তো আপনাদের একটা অনুষ্ঠানে আমরাও বলেছি। হ্যাঁ, আপনারাও বলেছেন, আমরাও বলেছি এবং আমরা আশা করেছিলাম, আমি নিজেই বলেছিলাম আপনাদের যে দুই পক্ষ থেকে কিছু লোক নেন আর কমিউনিটি থেকে সমপরিমাণ নেন, নিয়ে আপনারা একটা সমঝোতায় আসেন। এটা কোন ইনিশিয়েটিভ প্রতিফলিত হয়েছে? ইতিমধ্যে কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে আমাদের সাথে, আমাদের দুই গ্রুপের সাথে যোগাযোগ হয়েছে, কিছুটা কমিউনিকেশন হয়েছে। কিন্তু এই যে আবার আমি যেটা হাই কমিশনকে বলেছিলাম, ঠিক একই বিষয়ে আমি কমিউনিটি নেতৃবৃন্দদেরকে, আমার এই আলোচনাটা গেলে কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন এবং ভেরিফাই করতে পারবেন, আমি পরিষ্কার বলেছি যে সমাধানের পথ হলো আসেন সবাই মিলে 49 পিপলকে আমরা দাওয়াত করি, আমরা যারা 49 পিপল কমিটিতে আছি, এবং এই 49 এর মধ্যে যারা উপস্থিত হবেন কোরাম হয় 9 জনে, সেখানে বসে আমরা ইলেকশনের মাধ্যমে সংবিধান অনুযায়ী আমরা বিষয়টা নিষ্পত্তি করি। এটা হলো একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো এই 49 পিপলকে নিয়ে আমরা বসে সমঝোতার ভিত্তিতে আমরা সেটা শেষ করতে পারি। দুঃখের বিষয়, সেই চর্বিত চর্বণ আমার প্রতিপক্ষ দ্বারা তারা বলছেন তাদের সাথে আলোচনা না করে, তাদের গ্রুপের সাথে আলোচনা না করে তারা কিছু জানাতে পারবে না। আপনার এই যে নেগোসিয়েশনের উদ্যোক্তা ছিলেন হেলাল খান সাহেব, উনি সাথে নিয়েছিলেন আমার বন্ধু নবাবউদ্দিনকে এবং সাথে নিয়েছিলেন চ্যানেলসের ফাউন্ডার চেয়ার আমার জলিল ভাইকে।
তো তারা খুবই পজিটিভ কন্ট্রিবিউশন তাদের, তারা সবাই চাইলেন যে একটা সমঝোতার ভিত্তিতে বিষয়টা শেষ হয়ে যাক। কিন্তু সেখানেও ওই যে আমি প্রস্তাব দিলাম, আমরা 49 পিপল বসে আমরা সিদ্ধান্ত নেই, আমরা যাদেরকেই নির্বাচিত করব, যাদের হাতেই আমরা তাদের সাথে একসাথে আমরা থাকতে হবে, এই ধরনের কোনো, তো আমরা বসে এটা শেষ করি। কিন্তু দুঃখের বিষয় সেখানে আমার দেলোয়ার ভাই এবং তফজ্জল ভাই এসেছিলেন, তারা বললেন যে না, ওই যে আমাদের কমিটি আমরা যেটা করেছি সেই কমিটিতেই 2টা পদ আপনাদেরকে দেওয়া হবে, যদি তা না হয় তাহলে আমরা আমাদের কমিটির সাথে, আমাদের গ্রুপের সাথে আলোচনা করে দেওয়াতে হবে। সেই ক্ষেত্রে চ্যানেল এসআর ফাউন্ডার চেয়ারম্যান জলিল ভাই বলেন ঠিক আছে, তাহলে আপনারা 2 সপ্তাহ সময় নিয়েই আমাদেরকে জানান। 2 সপ্তাহ সময় নেওয়া হলো, কিছু জানলাম না। তারপরে আমি নিজেই একটা টেক্সট করলাম ইন রাইটিং, এগুলো সব আমার কাছে আছে। তো আমাকে জলিল ভাই আমাকে ব্যক্তিগত নয়, ওই গ্রুপের মধ্যে দিলেন যে আপনাদের এই প্রক্রিয়ার সাথে আমি আর নাই, তবে আপনারা কেউ যদি আপনাদের মাধ্যমে বাংলা সেন্টারের ক্ষতি হয়, আপনাদের কাউকে আমরা ছাড়বো না, ক্ষমা করা হবে না, আপনাদের দ্বারা যেন বাংলা সেন্টারের কোনো ক্ষতি না হয়, কোনো ন্যায্য কথা উনি বলেছেন। আর উদ্যোক্তা হেলাল সাহেব উনি টেক্সট করছেন যে না, এই বিষয়টা শেষ হয়নি, আমি এখনো চেষ্টায় আছি। তো সেই চেষ্টায় উনি আছেন, আমরা এর মধ্যে কিছু জানি নাই। তো আমি ধন্যবাদ দিই, সেদিন আমার বন্ধু নওয়াবুদ্দিন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন, তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি বারবার বলেছিলেন যে আপনারা সকলে একটা জিনিস লক্ষ্য করেন, আমার বন্ধু শহীদ বলছেন যে 49 পিপলকে নিয়ে এই মিটিংটা হবে এবং সেখানে বসেই সিদ্ধান্ত হবে। আমার মনে হয় আমার বন্ধু নওয়াবুদ্দিনের মেসেজটা আমরা ঠিক মতো সবাইকে বোঝাতে পারিনি আর কি। মানে এই মেসেজ বলতে আপনি কি বোঝাচ্ছেন, যে আসলে এই যে গঠনতন্ত্র মোতাবেক যে 49 সেই কথাটাই নাকি, মানে না অন্য কিছু? হ্যাঁ, আমাদের কমিটিতে যে 49 পিপল আছে তার থেকে একজনকে বাদ দিয়ে এটা করা যাবে না। সে তার নিজের কথা বলে নাই, সে বলছে যে আমার বন্ধু শহীদ এটাই বলছে যে 49 পিপলকে নিয়েই বসতে হবে এবং বসে সেটা সমাধান করতে হবে। সেই মেসেজটা বোধহয় খুবই আমি দুঃখজনকভাবে বলছি, সেই মেসেজটা বোধহয় সবাইকে আমরা বোঝাতে পারিনি। তো এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, ধরেন আপনি তো যেভাবে বললেন যে বিভিন্ন স্তরে, আমি তো অন্য পক্ষের বক্তব্য শুনবো, আমি চেষ্টা করবো তথ্যগুলো ওপেন করার জন্য, ফ্যাক্টস গুলো যাতে যে কোনো সচেতন মানুষ যাচাই করতে পারে। এখন ছোট একটা বিষয় আছে আমার, এটা আগে বলে ফেলি, তারপরে আমি এই কথাটা আসবো। এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে পরিচালিত হচ্ছে, কারা এই স্বচ্ছতা বা হিসাব নিকাশ দিচ্ছে? যেহেতু আমরা ব্যাংকে আমরা জানিয়ে দিয়েছি এবং ব্যাংক স্বীকারও করেছে দেয় যে ডিসপিউট, আমার মনে হয় চ্যারিটি আইন অনুযায়ী এবং কমিউনিটির স্বার্থে ব্যাংকটা কেউ ইউজ না করা ভালো। তো যদি কেউ ইউজ করে, আমার তো মনে হয় ভবিষ্যতে তারা এটার জন্য অ্যাকাউন্টেবল হবে। এবং আমরা ব্যাংকের সাথে এবং ব্যাংকিং অম্বুডসম্যানের সাথে ইন কমিউনিকেশন, আমরা কমিউনিকেশনে আছি এখন। তাহলে শেষ কথায় চলে আসি। এখন আপনি তো বুঝতে পারতেছেন আপনাদের ভূমিকা, আপনার দৃষ্টিতে একেবারে খোলা মনে অনেক কিছু যদি আপনারা স্যাক্রিফাইস করেন, তাহলে খুব সহজ সমাধান আপনাদের পক্ষ থেকে। এই যেহেতু আমাদের এই অনুষ্ঠান সবাই শুনবেন, কমিটির পক্ষে বিপক্ষে কিংবা যারা জড়িত না তারা, অর্থাৎ বাংলাদেশের কমিউনিটি যারা বাংলাদেশ সেন্টারকে ভালোবাসেন, দেশের একটা সম্পদ, একটা ঐতিহ্য, আমাদের কমিউনিটি বিকাশে এর একটা বিরাট ভূমিকা অতীত ছিল এবং ভবিষ্যতে প্রত্যাশা করি আমরা। এই স্বার্থে আপনার কি ওপেন কোন সলিউশন সাজেশন আছে কিনা? শুনেন, আমি গোড়া থেকেই আমার প্রথম সাংবাদিক সম্মেলনে আপনারা যদি ভিডিওটা দেখেন, এবং হাই কমিশনার মহোদয়কে আমি যে চিঠি দিয়েছিলাম 2024 সালের 2 ডিসেম্বর, সেই চিঠিটা যদি আপনারা দেখেন, মোস্তাফিজুর রহমান সাহেব রেকর্ড করেছেন, তাদের কাছেও রেকর্ড আছে। 24 এপ্রিলের মিটিংয়ে আমি যে প্রস্তাব করেছিলাম, এমনকি আমাদের এজিএম এ আমি যে প্রস্তাবগুলো করেছিলাম, প্রস্তাব একটাই, যে বাংলাদেশ সেন্টার হলো একটা কমিউনিটি অর্গানাইজেশন, সেখানে আমি শব্দটা বাদ দিতে হবে। আমরা সবাই মিলে বাংলাদেশ সেন্টারের স্বার্থে আমরা বসে যদি আমরা এমিকেবলি বিষয়টা সলিউশন করি, তাহলে তো সমাধান হয়ে যায়। আইন দিয়ে তো আর সবকিছু শাসন করা যায় না, শাসন করতে হলে আইন মানতে হয়। আচ্ছা, এমিকেবলি সলিউশন যদি না হয়, তাহলে আমি শেষ করি, সেটা হলো আমার প্রস্তাব সব সময় ছিল। এখন দেখেন, আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন কবে? 26 নভেম্বর 2023 সাল, 24 শেষ হয়ে 25 সালের নভেম্বরের দিকে আমরা পৌঁছে গেছি। আমরা বসে যদি একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করি, মেম্বারশিপের যে ডিসপিউটটা আছে, শত শত লোক আমার সাথে ইন কমিউনিকেশন নাও, তারা বলছেন আপনাদের ওখানে আমরা পয়সা দিছি, আমরা আমাদের এজিএম এ তাদেরকে আমরা কনফার্মও করে ফেলেছি যারা পয়সা দিয়েছে। তো এভাবে আরো শত শত লোক নতুন মেম্বার হতে চায়, দে আর ইন কমিউনিকেশন উইথ মি। তো এই বিষয়গুলো আমরা সবাই বসে
মেম্বারশিপটা যদি আমরা নিষ্পত্তি করি এবং নতুন নির্বাচনের তারিখ দিয়ে নতুন নির্বাচন কমিশনার ঘোষণা করে আমরা নতুন নির্বাচন দিলেও তো সেটা হয়ে যায়। আচ্ছা, এই কথাতে আসার আগে একটা সাংঘাতিক কথা কিন্তু, হ্যাঁ। এই যারা পয়সা দিছে মেম্বার হয় নাই, হ্যাঁ। এটা তো একটা অফেন্স। এটা কি হচ্ছে, এটা কি জিনিস? শুনেন, সাংবিধানিক ভাবে সেখানেও একটা মানে বিস্তারিত আলোচনা। আমি আগেই বললাম, যেহেতু কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটির স্বার্থে আমাদেরকে বসে এগুলা নিষ্পত্তি, মানে কেউ কারো প্রতিপক্ষ না হয়। ব্যাখ্যাটা শুনতে চাই যে আমি আসছি, মানে কেউ কারো প্রতিপক্ষ না হয়ে সংগঠনের স্বার্থে, বাংলাদেশি কমিউনিটির স্বার্থে আমরা বসে এগুলা সলিউশন করা দরকার। আমাদেরকে বসেই সলিউশন করতে হবে। আর ব্যাখ্যাটা হলো, সাংবিধানিক ভাবে যারা কোয়ালিফাই করে যে কোনো লোকই মেম্বার হতে পারে। যেদিন ইনকর্পোরেটেড হয়েছিল মে মাসের 9 তারিখ 1983 সাল, আপনি যখন আপনাকে লিগাল এন্টিটি ঘোষণা করবেন তখন আপনার মেম্বার কতজন সেটা একটা ঘোষণা দিতে হয়। সেদিন আমাদের মেম্বার সংখ্যা 500 বলা হয়েছিল। সেখানে ফুল স্টপ না দিয়ে আপনার ইংরেজি সিনটেক্সটা বুঝতে হবে, বাক্য গঠন রীতি বুঝতে হবে। আমি গ্রামারের লোক না, তারপরেও বলছি যারা বুঝেন না তারা এগুলো ভালো করে পড়ার জন্য। কোনো ফুল স্টপ না দিয়ে একই বাক্যে বলা হয়েছে, তবে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল রিভিউ দেয়ার ডিসিশন। এবং অন্য জায়গাতে গিয়ে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি যারা কোয়ালিফাই করে, যারা মেম্বার হতে চাইবে তাদেরকে ম্যানেজমেন্ট কমিটি মেম্বার করতে পারে। সেখানে 500 লোকেরও কোনো সিলিং নাই, 100 লোকেরও সিলিং নাই। ওই দিন ইনকর্পোরেশনের জন্য যতজন মেম্বার ছিল ওই 500 জন মেম্বারের কথা বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এখানে না, আমি আর একটু ক্লিয়ার হতে চাই। আপনি যদি নিবেন কি নিবেন না, এটার জন্য আপনার এই প্রশ্নের উত্তর যথার্থ। কিন্তু আপনি পয়সা নিলেন, আমাকে মেম্বার করলেন না, পয়সা ফেরত দিলেন না, এটা হলো কোয়েশ্চন। এটা কেন নেওয়া হচ্ছে? আচ্ছা, কারা নিচ্ছে? যারা এই সিদ্ধান্ত নিয়েছে সেজন্য তারাই সেটার জন্য রেসপন্সিবল, তাদেরকে উত্তর দিতে হবে। কিন্তু আমি আমাদের মেম্বারশিপ এবং বাংলাদেশি জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলতে চাই, আমি যারা আমাদের কাছে প্রমাণ করতে পারবে যে আমাদের অ্যাকাউন্টে তারা পয়সা দিয়েছে, এই রিসিপ্ট যাদের আছে সবাইকে আমরা মেম্বার করে নিয়েছি অলরেডি আমাদের এজিএমে। আগে ডিসপুটেড হবে, আপনারা ঘোষণা দিয়েছি আমরা মেম্বার করে নিয়েছি। তারা আমাদের যদি অ্যাকাউন্টে তাদের পয়সা তারা রিসিপ্ট দেখাতে পারে, আর তারা যদি আমাদের সংবিধান অনুযায়ী ডিসকোয়ালিফাই না হয়, আমি বলছি আপনারা সবাই মেম্বার। আমাদের এজিএমে সেটা বলা হয়েছে। আমি না, 200 মেম্বার সিদ্ধান্ত দিয়েছে। আপনি এই যে এজিএম এর কথা বললেন, একটা নেগোসিয়েশনের ব্যাপার তো চলছে, তারপরে আপনারা এজিএম করেছেন, আপনি বলছেন যে আপনারা অনেক সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষত মেম্বারশিপের কথাটাও বললেন। এরপরে আবার আপনার অপরপক্ষও কিন্তু একটা এজিএম করেছে। এই বিষয়টা একটু বিশ্লেষণ করুন গঠনতান্ত্রিক ভাবে আপনাদের পজিশন। 1948 সালের কোম্পানি আইন অনুসারে যারা নিবন্ধিত অর্গানাইজেশন তাদেরকে 12 মাসের ভিতরে এজিএম করতে হয়, বাধ্যতামূলক। বিশেষ কোনো পরিস্থিতি যদি দেখা দেয়, যেটা আপনার করোনা ভাইরাসের যে একটা পরিস্থিতি, এই ধরনের যদি কোনো বিশেষ ঘটনা ঘটে, তাহলে সর্বোচ্চ 15 মাসের ভিতরে আপনাকে এজিএম করতে হয়। এটা ম্যান্ডেটরি, 12 মাসের ভিতরে করা ম্যান্ডেটরি, এবং সর্বোচ্চ 15 মাসের ভিতরে করতেই হবে যদি করোনার মতো কোনো বিশেষ অবস্থার সৃষ্টি হয়। যেহেতু 26 নভেম্বর 2023 সালে আমাদের এজিএমটা হয়েছিল, তো নভেম্বর মাসের ভিতরেই তো আমাদের এজিএম করা উচিত। এজিএম সম্পর্কে আরেকটা কথা বলি আপনাকে, ওই একটা এজিএম এর পরবর্তী 1 মাসের ভিতরে এজিএম করা যায় না। বাকি 11 মাসের ভিতরে, 12 মাসের ভিতরে যে কোনো সময় করা যায়, সেটা আইনের বিধান। তো আমরা যে এজিএমটা করেছি সেটা হলো অক্টোবর মাসের শেষ সপ্তাহে, তাই না? মানে নভেম্বরেই তো আমাদের সময়টা শেষ। তো পরবর্তীতে তারা এজিএম করলেন। একটা বিষয় আমি আগেও বলেছি, একটু ক্লিয়ার করি। আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম, পার্মানেন্ট গ্রুপ থেকে আমাদের পক্ষে যারা আছেন 17 জন, এরা পার্মানেন্ট মেম্বারশিপ থেকে এরা নির্বাচিত, মানে তাদের ইলেকশনের মাধ্যমে যে নির্বাচিত হয়েছেন তারা 2 বছরের জন্য, সেটা সংবিধানের 37 এবং 38 সংবিধানে পরিষ্কার লেখা আছে। আর দেলোয়ার ভাইরা যারা 18 জন যাদের প্রতিনিধি, তাদের মধ্যে একজন জনাব তফজ্জল মিয়া হলেন পার্মানেন্ট মেম্বারদের প্রতিনিধি, মানে তার মেয়াদটা হলো 2 বছরের। বাকি যারা ভাইরা জেনারেল এবং লাইফ মেম্বার থেকে ইলেকশন নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন 37 এবং 38 ধারা অনুযায়ী আমাদের সংবিধানের, তাদেরকে প্রতি বছর 12 মাসের ভিতরেই
পদত্যাগ করে আবার নির্বাচিত হতে হয় অথবা নতুন কমিটি করতে হয়। তো এখন তারা নভেম্বর মাসের পরে ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে এজিএম করলে যাদের মেম্বারশিপ আন্ডার দ্য কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য সংবিধান আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তার মানে আপনি বোঝাচ্ছেন যে আমি না, সংবিধান বলছে যে এখন সংবিধান বিশেষজ্ঞরাই বলবেন যে যারা নির্বাচিত হিসাবে পরিগণিত হন না সংবিধান অনুযায়ী তারা কি আবার এজিএম করতে পারে? মানে আপনি বোঝাতে চাচ্ছেন গঠনতন্ত্র মোতাবেক এক্সেপ্ট তোফাজ্জল ভাই বাকি সবার তখন আর সদস্যশিপ থাকে না। সেই প্রশ্নটা তাদেরই খোলাসা করা উচিত। সংবিধানে তো সবকিছু পরিষ্কার লেখা আছে। ধরেন আমার যদি মেম্বারশিপ না থাকে সংবিধান অনুযায়ী, আমি কি কোনো মিটিং ডাকতে পারি? পারি না। কমিটির ব্যাপারে দুই পক্ষই তো আপনারা কমিটি দেখাচ্ছেন, প্রকাশ্যে যেগুলো আলোচনায় আসছে, হাই কমিশনের সাথে আপনাদের বারবার তো যোগাযোগ হয়েছে, নানাভাবে তারাও চেষ্টা করেছেন, সুনির্দিষ্টভাবে তাদের কোনো গাইডলাইন কিংবা প্রশ্ন আপনাদের বা অপর পক্ষকে কোনো সমাধান দেয়া আছে কিনা, অর্থাৎ কোনো লিখিত চিঠিপত্র কিছু আছে কিনা? আমি অবশ্য কিছুটা আগেই বলেছি, যদি আপনার আমি আবার স্মরণ করাই দিই, আমি একটু আগেই বলেছি যে বিদায়ী হাই কমিশনার মোনা তাসনিম শ্রদ্ধেয় মাননীয়, উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন যাতে একটা সমাধানে কমিউনিটিকে নিয়ে আসতে পারেন। সেজন্য মাই হ্যাটস অফ, আমি তাকে ধন্যবাদ দেই। এত চেষ্টা, এত ব্যস্ততার পরেও যে করে গেছেন, আমি বাংলাদেশ সেন্টার এবং বাঙালি আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ সেপ্টেম্বর মাসের কথা বললাম, উনি অনেক চেষ্টা করেও যখন সমাধান করতে পারলেন না, তো তিনি তো আমাদেরকে রেখে গেলেন একটা অমীমাংসিত পর্যায়ে। বর্তমানে যিনি এসছেন উনি খুবই সোভার এবং খুবই শ্রদ্ধেয়া একজন মহিলা। আমাদের যে মাননীয় হাই কমিশনার যিনি এসছেন, উনি আগেও কাজ করে গেছেন। ওনার সাথে আমাদের একটা মিটিং হয়েছে, আমরা ওনার সাথে একটা মিটিংয়ে আমরা আলোচনা করেছি এবং ওনাকেও আমি প্রস্তাব দিয়েছি যে দেখেন, বাংলাদেশ সেন্টারের যে ডিসপুটটা রয়ে গেছে, এই ডিসপুটটা সমাধানের জন্য আপনি একটা উদ্যোগ নিয়ে এটা মীমাংসা করে দেন। কেন আমি কথাটা বললাম, হাই কমিশন থেকে অগাস্ট মাসে একটা চিঠি ইস্যু করা হয়েছিল, আমি আপনাকে চিঠিটা দেখাই। সেই চিঠিতে দেলোয়ার ভাইকে এবং তাদেরকে হাই কমিশনার কোয়েশ্চন করেছেন যে তোমার কমিটিটা তো এখনো ডিসপুটে আছে, তুমি কিভাবে সিদ্ধান্ত নেবা? সেখানে প্রশ্ন করা হয়েছে 42 ধারার মতে তো তোমার মিটিং ডাকা হয় নাই। এটা তো আমার মুখের কথা না, হাই কমিশনের চিঠি। সেখানে বলা হয়েছে কমপক্ষে 25 জন লোক লাগবে মেজরিটি হিসাবে যদি মিটিং ডাকতে হয়, তোমার কোনটা আছে? এটা তো আমার প্রশ্ন না, এটা হাই কমিশন থেকে প্রশ্নটা উত্থাপন করা হয়েছে তাদের কাছে। আপনি দেখেন তো এই চিঠি দেওয়ার পরে তাদের কি প্রতিক্রিয়া, এখন তাদের কি প্রতিক্রিয়া, তারা হাই কমিশনকে কি বলেছেন সেটা তারা এবং হাই কমিশন বলতে পারবেন। কিন্তু আমাদের কাছে যে প্রমাণটা আছে, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমাদের তো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নাই। মিটিং ডাকতে হলে তো আমার সাথে পরামর্শ করে মিটিং ডাকতে হবে, আর আমার সাথে পরামর্শ না করে সর্বোচ্চ মেম্বার দিয়ে মিটিং ডাকতে হলে 25 জন লোক লাগবে। এটাই তো সিম্পল মেজরিটি লেখা আছে ভাই, আপনি দেখেন এখানে তোমার কোন 25 জন মেজরিটি আছে আমাকে একটু দেখাও। এটা তো আপনাদের গঠনতন্ত্রে আছে, আমি দেখেছি। হ্যাঁ, আমাদের গঠনতন্ত্রে আছে। তো এই প্রশ্নগুলো তো আমি করি না, এই স্বয়ং চেয়ার করেছেন এবং বলেছেন যে কমিটি ইন ডিসপুট। আপনি দেখেন, আপনি লক্ষ্য করেন। তো এখন এগুলো তো আমার কথা না, স্বয়ং চেয়ার বলছেন। তো আপনি যে বললেন তারা সিদ্ধান্ত নিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য, আমি বলছি যে আপনারা তো দুই পক্ষই আপনার প্রশ্নের উত্তর আপনি খুব যথার্থ। আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম যে আমি না, সেখানে চেয়ার যেখানে আপনার প্রশ্ন তুলেছেন সেখানে তারা কিভাবে সিদ্ধান্ত নেবে আপনি বলেন ওকে। এবং এটাকে আমাকে বলা হয়েছে, আপনি দেখেন কোথায় বলা হয়েছে সেটা। সেই জন্য আমি বলছিলাম, শোনেন, আমরা কমিউনিটির স্বার্থে আমরা সবাই বসে একটা অ্যামিকেবল সলিউশনে যাই। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আপনারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা দলার ভাই বা ওনার সাথে যারা আছেন তারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদের কারো নয়। এটা হলো কমিউনিটি ইস্যু এবং বাংলাদেশ সেন্টার বাংলাদেশি জনগোষ্ঠী শুধু মেম্বারদের না, ঐতিহাসিক কারণে, ঐতিহাসিকভাবে এই সেন্টারটা বাংলাদেশের পয়সায় কেনা হয়েছে, বাংলাদেশের ট্রেজারি থেকে পয়সা দিয়ে সেন্টারটা কেনা হয়েছে। এবং সেজন্য আমরা সংবিধানে এটা সিকিউর করেছি যে বাংলাদেশ হাই কমিশন সবসময় এখানে চেয়ার থাকবে। কেন করেছি? যেহেতু সরকারের পয়সায় কেনা বিল্ডিং, সেখানে আমাদেরকে বাস্তব জ্ঞান খাটায়া পজিটিভ চিন্তা করে আমাদেরকে সবাই বসেই সমস্যাটা সমাধান করতে হবে। বলি, আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের দায়িত্ব আমাদের থেকে অনেক বেশি। শুনেন, আমাকে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আমাকে আহ্বান জানার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং বাংলাদেশ সেন্টার এবং আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। মুক্ত মনে যদি সব টিভি চ্যানেল এগিয়ে আসেন, আমি চাই আমাদের ভাইরা, যাদের হাতে এই ক্ষমতাটা আছে, আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশ সেন্টারের সাথে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী যারা ইংল্যান্ডে আছে তাদের স্বার্থে এই সেন্টারটার জন্য একটা অ্যামিকেবল সলিউশন করা খুবই জরুরি
এবং ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা যারা সলিসিটার ব্যারিস্টার যারা উপযুক্ত ছেলেমেয়েরা তাদের হাতে তুলে দিতে পারলেই আমার মনে হয় আমরা ভবিষ্যৎ সঠিক পথ নির্দেশনা আমরা বাংলা সেন্টারের জন্য পাবো। ধন্যবাদ আপনাকে ডাকার জন্য, ধন্যবাদ এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। খোলা মনে অনেক কথা বললেন, আমি অনেক শক্ত প্রশ্ন করেছি, এটা কমিউনিটির স্বার্থে করেছি। না, আপনি ভালো থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ।